দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাচন যত দেরিতে হবে দেশ তত পিছিয়ে যাবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাত কখনো নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেনি বলে জানালেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অভ্যুত্থান কতটুকু বদলেছে বাংলাদেশ, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আলোচনা এবং বিশ্লেষণের জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসি। জামাতের সেক্রেটারি বলছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচন পেছানো বা আগানোর কথা তারা বলেননি। তাহলে আসলে নির্বাচনের তারিখ নিয়ে এত বাধা কেন বা এত জল ঘোলা মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ ফখরুল আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, সৌরভ ভাই, কবি, সাংবাদিক। দেখুন, জামাত বেসিক্যালি তার রাজনীতিটা কি এটা ঠিক করতে পারছে না, এবং এটা ঠিক নাই। আমি আপনার প্রসঙ্গের সাথে একটু রিলেটেড তাও বলি এটা, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল জামাত কখনো বলে যে তারা সামাজিক সংগঠন। আমি আপনাকে বলি, গত বছর জুন মাসের 8 তারিখে জামাতের একজন বড় নেতা আমাকে বলেন যে ভাই, আমরা এখন সামাজিক আন্দোলন নিজেরা পরিশুদ্ধ হচ্ছে, আমরা আন্দোলন করব না এখন। আচ্ছা, তো সে কখনো রাজনৈতিক সংগঠন, কখনো সামাজিক সংগঠন, কখনো পরিশুদ্ধ করার সংগঠন, পরিশুদ্ধিত হওয়ার সংগঠন। এই কারণে আপনি দেখেন যে জামাত সে যেটা বলে তার মূল কথা হচ্ছে, সে বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা যদি লাস্ট হয়, কথা হয়, তারা গিয়ে নতুন যুগ দিছে হাত পাখার সাথে, এই যে রেজাউল করিম এদের সাথে। রেজাউল করিম কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিনের সাথে বলছেন যে আমরা আফগানিস্তানের মতো, আফগানিস্তানের মডেলে একটা শাসন চাই। ইরান টিরান সব বলে ঘুরে এসে বলেন যে আফগানিস্তানের মতো একটা শাসন চাই। তো আমি জিজ্ঞেস করি, আফগানিস্তানে যে শাসনটা আছে, এই শাসন ব্যবস্থায় কি নির্বাচনের কোনো ব্যবস্থা আছে কিনা? নির্বাচনের কোনো ব্যবস্থা নাই। তাইলে আপনি আজকে নির্বাচন করছেন, ভোট করছেন, আমার সাথে ভোট খেলছেন, নির্বাচন খেলছেন। আপনি যেদিন জিতে যাবেন বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন, এই দিন থেকে আপনি আর ভোট হইতে দিবেন না। এই দিন থেকে বলবেন যে এটা হলো আল্লাহর আইন, আর ভোট হওয়া যাবে না, এই ভোট শেষ, আমি জিতা মাত্রই ভোট শেষ। এখন আসুন, আফগানিস্তানে কি মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে? আফগানিস্তানের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না। আফগানিস্তানের মেয়েরা যেতে পারে না, এই কলেজে যেতে পারে না। তো আমি কি বাংলাদেশে আফগানিস্তানের মতো শাসনের জন্য কোনো সরকার চাই, কোনো নির্বাচন চাই? তো জামাতের নির্বাচনে আসলেই কি না আসলেই কি, এই হাত পাকার কি ইসলামী আন্দোলন ওর নির্বাচনে আসলেই কি না আসলেই কি? অত আমি স্পষ্ট করে বলি, জামাতকে বলতে হবে স্পষ্টভাবে, সে জানে না সে কি রাজনীতি করে, তাকে বলতে হবে যে আমি একটা ইসলামিক ডেমোক্রেটিক পার্টি করতে চাই। ইসলামিক ডেমোক্রেটিক পার্টি যেটা পৃথিবীর কোথাও এইরকম নাই, বাট আমরা একটা নতুন ইসলামিক ডেমোক্রেটিক পার্টির মতাদর্শ আমরা প্রোট করলাম, এইখানে ছাড়লাম ভাই, এইটার উপর আপনার ভোট দেন। আর না হলে তার যে রাজনীতি আছে সেই রাজনীতির জন্য সে ভোট করতে পারে না, তাকে সেই ভোটাধিকার, ভোটে অংশগ্রহণের অধিকার দেওয়া যায় না। এই জন্য আমি আপনাকে বলছি যে তাকে একবার স্পষ্ট করতে হবে, জামাত যে আজকে সকালে এক কথা, বিকালে এক কথা, পরশুদিন আরেক কথা, এইটা যে বলে বারবার, দিস ইজ দ্য কেস, যে তার রাজনীতিটা কি, সে ভোটের রাজনীতিতে থাকবে না একেবারেই তার যে বিভিন্ন ধর্মীয় রাজনীতিক বা কট্টর আফগানিস্তানের রাজনীতির মধ্যে, আফগানিস্তানের রাজনীতির মতো যে রাজনীতিরা তার সঙ্গী সাথী যারা আছে এরা এই রাজনীতির মধ্যে থাকবে, এটা ঠিক করতে পারে না। ফর দ্যাট রিজন সে যখন দেখবেন আপনি আওয়ামী লীগের সাথে যায় 1996-এ, সে আওয়ামী লীগের সাথে গিয়ে রাজনীতি করলো, সে জায়গায় বন্ধু ঠিক করতে পারে না। ভোট আসন পাইছে 3টা, 300 আসনে নমিনেশন দিতেছে,
আওয়ামী লীগের সাথে প্যাক্ট করে বিএনপি তো 3টা পাওয়ার পরে তার বুধোদয় হয়েছে, আরে আওয়ামী লীগের সাথে তো ফ্রেন্ডশিপ করা যায় না, নির্বাচনী জোট কার সাথে করতে হবে, বিএনপির সাথে করতে হবে। আইসে 4 দল করলো। তো 4 দল করে সে ও আসন 19টা না কতটা বলেন না ভাই এই 2001-এ 17টা বা 19টা মনে করলাম 17। তো এরপরে সে 2008-এ বিএনপি যখন নির্বাচনে যেতে চাচ্ছে না এই সামরিক আর্মি ব্যাক গভর্নমেন্টের আন্ডারে, তখন সে ফোর্স করেছে, যেটা কামরুজ্জামানের লেখায় আপনি দেখবেন, কামরুজ্জামান যে লিখে গেছেন যে ফাঁসির মঞ্চ থেকে দেখা বাংলাদেশ, এটাতে লেখা গেছে যে জামাত ফোর্স করছে বিএনপিকে নির্বাচনে যেতে হবে। তারপর নির্বাচনে যাবার পরে আওয়ামী লীগ ওদের সব শীর্ষ নেতাদেরকে ঝুলাইয়া দিচ্ছে। তো আওয়ামী লীগ তার শত্রু ঠিক করতে পারে না, আওয়ামী লীগ তার মিত্র ঠিক করতে পারে না, আওয়ামী লীগ তার রাজনীতি ঠিক করতে পারে না, সরি জামাত ইসলাম জামাত ইসলাম তার শত্রু ঠিক করতে পারে না, জামাত ইসলাম তার মিত্র ঠিক করতে পারে না। জামাত ইসলাম সে কার সাথে, তার রাজনীতির গোল কি ওইটা ঠিক করতে পারে না, তার রাজনীতির পথ কি, পাতেয় কি, তার রোড কি, এইটাও ঠিক করতে পারে না জামাত ইসলাম। ফর দ্যাট রিজন দিস ইজ দ্য কেস। জামাত বলে যে লেভেল প্লে, কখনো দেখে লেভেল প্লেইং ফিল্ড নাই, কখনো দেখে যে জামাতের জয় জয়কার, এই জন্য বলে দ্রুত নির্বাচন চাই, রোজার আগেই নির্বাচনটা হতে পারে। তো এই জন্য আমার মনে হয় এটা নিয়ে আমার মনে হয় যে জামাত যে নির্বাচনের রাজনীতিটা করে, এটা বেসিক্যালি মন থেকে নির্বাচনের তো রাজনীতি করে না। লেভেল প্লেইং ফিল্ড কি আছে কি নাই? আমি আপনাকে বলি যে লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশে ডক্টর ইউনূস যদি ডক্টর ইউনূসের সাথে ওনাদের খুব ভালো খাতে দেখি, ডক্টর ইউনূসের সাথে আলাপ আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা 100 বছরের বেশি, 104 বছরের একটা প্রতিষ্ঠান, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় এমন একজনকে জামাত এই বিসি বানায় ফেলছে। তো এই জন্য আমি একটা বলছি যে যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় তাহলে ডক্টর ইউনূসকে পাল্টায় ফেলান। জামাত কালকে বলুক ডক্টর ইউনূসকে চাই না, ডক্টর ইউনূসের আন্ডার লেভেল প্লেইং ফিল্ড নাই, বলুক, আমরা তখন আলোচনা করবো, অসুবিধা তো নেই। আপনার কাছে কি মনে হয় লেভেল প্লেইং ফিল্ড আছে? আমি মনে করছি প্রশাসনে ডক্টর ইউনূস আলী ইমাম মজুমদারের মাধ্যমে এনটি বিএনপি লোকজনকে সেট করছেন বেশি। আমি পরের সেগমেন্টে বলবো যে আওয়ামী লীগের কাটা সেট করছেন, এনটি বিএনপির সেট করছেন বেশি। আপনি যদি 1 মিনিট সময় দেন আমাকে, আমি বলতে পারি। বলেন। আপনি দেখেন একটা পিকচার বলি, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার কঠিন আওয়ামী লীগের, ইআরডি সচিব ইকোনমিক রিলেশনস ডিপার্টমেন্ট শাহরিয়ার কাদের সিদ্দিকী কঠিন আওয়ামী লীগের, আইআরডি সচিব ইন্টারনাল রিসোর্স এনবিআর এইটার সচিব আব্দুর রহমান কঠিন আওয়ামী লীগের, এফআইডি এটার সচিব নাজমা মুবারক কঠিন আওয়ামী লীগের। আপনি মৎস্য সচিব তুফাজ্জল কঠিন আওয়ামী লীগের, পানি সম্পদ সচিব নাজমুল হাসান যে সাতক্ষীরার ডিসি ছিল এবং বুলডোজার চালাইছে বিএনপি জামাতের উপর, কঠিন আওয়ামী লীগের। তারপর শ্রম সচিব শফিকুজ্জামান কঠিন আওয়ামী লীগের, সমন্বয় সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিন কঠিন আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ আর বাকি যেগুলো শিক্ষা সংক্রান্ত, শিক্ষা স্বাস্থ্য এগুলো তো হলো সব জামাত বসাইছে। তো এরপরে কি জামাতের মুখে শুনতে হবে যে লেভেল প্লেইং ফিল্ড নাই? ধন্যবাদ জনাব সোহরাব হাসান। লেভেল প্লেইং ফিল্ড নাই জামাতের দাবি, এবং তারা নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেননি। এটি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। রাজনীতিতে আসলে নির্বাচন কেন্দ্রিক এত জল ঘোলা কেন? যে নির্বাচনের দাবিতে গত 12 বছর 14 বছর ধরে এই দলগুলোই কিন্তু আন্দোলন করেছে তত্ত্বাবধায়কের জন্য, তত্ত্বাবধায়কের অধীনে একটি নির্বাচনের জন্য। কি বিশ্লেষণ? ধন্যবাদ আপনাকে এবং ঠাকুর ভাইকে শুভেচ্ছা। ঠাকুর ভাই তো পণ্ডিত মানুষ, তিনি রাজনৈতিক ব্যাখ্যা করেছেন। বাংলাদেশের শুধু অতীত বা বর্তমান নয়, ভবিষ্যতে কি হতে পারে, সুতরাং তাকে বিশেষভাবে ধন্যবাদ। আমি ওই তাত্ত্বিক ব্যাখ্যায় না যে বা প্রশাসনে কে কোন দলের আছে, প্রথমেই বলবো যে এই অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবি করতে হবে, এটি তো অস্বাভাবিক। কারণ অন্তর্বর্তী সরকার এসেছে নির্বাচন দেওয়ার অঙ্গীকার নিয়ে, যদি মুখে নাও বলে, কারণ এ কারণেই এটাও কিন্তু এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার কারণেই 3টি নির্বাচন প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং মানুষ
এই প্রহসনমূলক নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং এই সরকার আসছে কিন্তু নির্বাচন দেওয়ার জন্য। পরবর্তী আরেকটি আছে, সেটি হচ্ছে যারা অপরাধ করেছে শাস্তি সবসময় হবে, বিচার হবে। আর সংস্কার, রাষ্ট্র সংস্কার, এটি চলমান প্রক্রিয়া। এই সরকার এটা সূচনা করলে পরবর্তী সরকার সেটি অব্যাহত রাখবে, এটাই আমরা চাই। আর সংস্কারটা হতে হবে ভিতর থেকে, মন থেকে। কিন্তু এই সরকারের মধ্যেও তো অনেক কি বলে, তারা যা বলেন এবং যা করেন তার মধ্যে অনেক ফারাক আছে। সুতরাং সংস্কারটা কোথায়? সংস্কার যেখানে হওয়ার কথা ছিল সেখানে হয়নি। শিক্ষায় সংস্কার হওয়ার কথা ছিল, স্বাস্থ্য সেবায় সংস্কার হওয়ার কথা ছিল, সংস্কার হওয়ার কথা ছিল মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কমানো এবং তার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, যেটি আওয়ামী লীগ আমলে এক ধরনের শেষ 2 বছরে তো তাদের নিত্যপণ্যের দাম মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গিয়েছিল। এখনও 9% মূল্যস্ফীতির মধ্য দিয়ে, অর্থাৎ একজন মানুষ আজ জানুয়ারিতে যে আয় করেন, 1 বছর পর যেন তার 9% আয় কমে গেল। কারণ তিনি যে মজুরি পান, ওই মজুরি দিয়ে তাকে যে পণ্য কিনতে হয় 9% কমে গেল। মানে তার সেটা খাদ্যের ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, যে কোনো তার জীবনযাত্রা ব্যয়, বাসা ভাড়ার কথা। আমরা সংস্কার নিয়ে অনেক কথা বলছি, মানে অনেক কথা শুনছি বা এখনো হচ্ছে। সংস্কারটা কিসের লক্ষ্যে? গণতন্ত্রের লক্ষ্যে। গণতন্ত্রের সিদ্ধান্ত নেয়ার মালিককে জনগণ। আর এই যে লেভেল প্লেইং ফিল্ড বা এটা, এই জামাত ইসলাম যখন বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, বলতেই পারেন তাদের দাবিটা কার কাছে করবেন? সরকারের কাছে করবেন এবং সরকারকে দেখিয়ে দিবেন। যেমন ঠাকুরবাড়ি অনেকগুলো উদাহরণ দিলেন, আমি সবগুলোর সাথে একমত না। কে কঠিন আওয়ামী লীগের আর কে কঠিন বিএনপি বা কে কঠিন জামাত, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা হবে প্রকৃত সংস্কার। একজন আমলার তার যে দায়িত্ব, প্রজাতন্ত্রের দায়িত্ব, প্রজাতন্ত্রের সেবা করবে। তিনি কারোর দলের পক্ষেও হবেন না, বিপক্ষেও হবেন না। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমন যে যারা 5 আগস্টের আগে যারা মানে ঘোরতর আওয়ামী লীগের ছিলেন, তাদের অনেকে আবার বিএনপি হয়ে গেছে, তাদের অনেকে কি বলে অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে গেছে, অনেকে তত্ত্বাবধায়ক সরকারের পরামর্শক হয়েছে। তো সুতরাং এটি খুব জটিল। এখন আমাদের মানে এখন যতই দিন যাচ্ছে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি মহাসচিব বলছেন নির্বাচন, তিনি আশা করছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এবং জামাত গতকালও একটা সেমিনারে বলেছেন যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনে অখুশি বা নির্বাচনের বিরোধিতা করবে না, কিন্তু তারা চায় যে নির্বাচনের পরিবেশ এবং আনুপাতিক হারে ভোটের কথাও তারা বলেছেন যে এটি হচ্ছে তাদের দলীয় এজেন্ডা। দলীয় এজেন্ডা থাকতেই পারে, বামদের এক ধরনের দলীয় এজেন্ডা থাকবে, এই ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলনের নেতা যেটা মহিউদ্দিন খালেদের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, সেটা তো ভয়াবহ কথা। মানে তাহলে তো নির্বাচন, ভোট কিছুই দরকার নেই, একমাত্র সংস্কার হবে, এখানে বাংলাদেশ আফগানিস্তান হবে। মানে এর থেকে মানে এই কথা শুনতে হবে। একসময় শুনতাম যে এই যখন আফগানিস্তান বা কমিউনিস্টরা দখল করেছিলেন, হ্যাঁ, তখন তাদেরকে সরানোর জন্যে আমেরিকা সেখানে সৈন্য পাঠায়, সেখানে মুজাহিদ তৈরি করে, সেখানে তালেবান বানায়, আবার সেই তালেবানের হাতেই তাদের পরাস্ত হতে হয়। সুতরাং কোনো দেশ মানে দেশ দখল করার যদি বাসনা থাকে কারো, তাদেরকে আগে থেকে মানে অতীত থেকে শিক্ষা নিতে হবে। আর আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি কিনা, যার যার মত পথ থাকতে পারে। ইসলামে কেউ ইসলাম ধর্মে বিশ্বাসী হবে, কেউ ধর্মীয় ব্যবস্থা চাইতেও পারে, কিন্তু ধর্মীয় ব্যবস্থা চাইলে অন্য ধর্মের মানুষের কি হবে, অন্য জনগোষ্ঠীর মানুষের কি হবে। আর সুতরাং জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত, যে জনগণ যাকে বেছে নেবে। হ্যাঁ, জনগণ সবসময় যে ভালো বেছে নেয় তাও নয়, অনেক সময় জনগণের সিদ্ধান্তও ভুল হয়। কারণ যুক্তরাষ্ট্রের উদাহরণে যদি বলি, ডোনাল্ড ট্রাম্প এখন তো শুধু মার্কিন জনগণের জন্য না, সারা বিশ্বের জন্য একটু উদ্বেগের কারণ। কিন্তু সেখানকার জনগণ ভোট দিয়েছে। আবার সেখানকার ভোট ব্যবস্থা থাকলে জনগণ আবার সেটা শুধরে নিতে পারে। কিন্তু আমাদের এখানে শুধরে নেওয়ার সুযোগ থাকে না, কারণ যারাই ক্ষমতায় আসে ভোটের মধ্য দিয়ে, তারা তাদের অঙ্গীকার ভুলে যান,
তাদের কি করতে হবে সেটা তাদের মতো করে করেন। আর গণতন্ত্র যে কোনো দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শুধু একদিনের ভোট না, একদিনের নির্বাচন, একদিনের গণতন্ত্র না, আমরা 365 দিনে গণতন্ত্র চাই। সেক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল সবাইকে মিলেই কিন্তু একটি দেশ। কিন্তু আমাদের এখানে ক্ষমতাসীনরা মনে করে যে দেশটা তাদেরই। এই সংকীর্ণতা, এই সীমাবদ্ধতা, এই কুপমণ্ডক চিন্তাভাবনা থেকে যদি যতদিন বেরিয়ে আসতে পারবো আমরা, যত দ্রুত বেরিয়ে আসতে পারবো, তত দ্রুত গণতন্ত্রের সুরঙ্গের শেষে হলেও আলো দেখতে পাবো। ধন্যবাদ। বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতেছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি। মোশাররফ আহমদ ঠাকুর, আপনার কাছে আবারও আসি। সংস্কারের প্রক্রিয়া অনেকাংশে শেষ পর্যায়ে। যদি আমরা ধরে নিই, যেহেতু ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছেন যে জুলাই মাসে তারা জুলাই চার্টার দিতে চান, সেক্ষেত্রে রাজনীতিতে আপনি এখন সংকট কি নিয়ে দেখেন? নির্বাচন নিয়ে দোষারোপের রাজনীতি যেটি চলছে এখন, আমরা এটা শেষ কোথায় আসলে? ভাই, বেসিক্যালি সংস্কার নিয়ে কোনো সংকট নাই। আপনি দেখুন, বিএনপির 31 দফায় ছিল যে প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি কেউ হবেন না। আচ্ছা, এইটাকে ধাক্কাইয়ে ঠেলে ঠুলে আনলেন যে এটা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ঠিক আছে? তো এখন কথাটা হচ্ছে যে শেখ মুজিবের 3.5 বছরের যে শাসন, 3.5 বছর না, আরো কম, 3 বছর 8 মাস, 72-এর 11 জানুয়ারি থেকে 75-এর 25 জানুয়ারি, মানে 3 বছর 13 দিনের বা 14 দিনের, 3 বছর 14 দিনের, 15 দিনের, 3 বছর 15 দিনের প্রধানমন্ত্রিত্ব নাভিশ্বাস উঠে গেছিল। আপনি যদি ওলি আহাদের জাতীয় রাজনীতি 45 থেকে 75 পড়েন, তাইলে দেখবেন কাকে বলে রক্ষী বাহিনী নির্যাতন, কাকে বলে রক্ষী বাহিনী নির্যাতনে। রক্ষী বাহিনী ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে, ওই জায়গায় বাবাকে আইনে কুড়াল দিয়ে বলছে কুপাইয়া মাথা কাটছে, তারপর বাবাকে পিটাইয়া বাধ্য করছে ওই মাথা দিয়ে ফুটবল খেলতে। তো আপনি বলেন যে মৃত পুত্রের মাথা কাটতে বাধ্য হয়েছে পিতা, কতটুকু নির্যাতনে। তো আমি আপনাকে বলি, 3.5 বছরের প্রধানমন্ত্রী যদি দুঃশাসন এবং স্বৈরাচারী হয়, ফ্যাসিস্ট হয়, তো ও তো 3.5 বছর 3.5 বছর আপনার নাভিশ্বাস তুলে ফেলবে। 10 বছর, আর 10 বছর ভালো থাকবে, আর 11 বছরের সময় একজন খারাপ হয়ে যাবে। এটা যুক্তি, এটার নাম সংস্কার না। মূল কথাটা হচ্ছে যে নির্বাচন আরো পিছাও, আরো পিছাও, আরো পিছাও। আমার সন্তানরা জাতীয় ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি, এটা একটু সাবালক হইতে দাও, একটু সাবালক হইতে দাও, আরেকটু বড় হইতে দাও, কিশোর হইতে দাও, তরুণ হইতে দাও, যুবক হইতে দাও, তারপরে নির্বাচন হবে। এটা হলো মূল কথা। এখন আপনি দেখুন যে সুরাব ভাইয়ের আমি কথার সাথে 100% একমত। শিক্ষায় সংস্কার দরকার ছিল, স্বাস্থ্যের সংস্কার দরকার ছিল, মানুষের নিরাপত্তায় সংস্কার দরকার ছিল, বাজার ব্যবস্থাপনায় সংস্কার দরকার ছিল। এগুলোতে কেউ কিছু বলে না। মানুষের পেটে ভাত কি, এটার কোনো দরকার নেই। আপনি বলেন যে সে প্রশাসনের সংস্কার দরকার ছিল, পুলিশের সংস্কার দরকার ছিল। শেখ হাসিনা ডিএনএ টেস্ট করে করে সচিব বানিয়েছে, এইরকম সচিব আছে 46 জন। তো আজকে আমি আপনাকে বলি যে আপনি যে নির্বাচনের কথাটা আনলেন, যে আফগানিস্তানের শাসন যদি কেউ কায়েম করার মূল লক্ষ্য থেকে থাকে, তিনি যখনই বলছেন আফগানিস্তানের শাসন তিনি চান, আফগানিস্তানের শাসন তিনি কায়েম করবেন, সে এবং তার এলাই, সে এবং তার জোট সঙ্গী কে কে, তারা বলছেন একসাথে সেই দিন সমাবেশ করছেন, এনসিপি করছেন, তারপর জামায়াত ইসলাম করছেন। ওদেরকে ডেকে এনে বলা উচিত যে তুমি নির্বাচন আর করতে পারো না, আফগানিস্তানের শাসন কায়েম করার জন্য পুলিশকে পরাজিত করতে হয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে পরাজিত করতে হয়, পরাজিত করার পর গোটা রাষ্ট্র ব্যবস্থাকে পরাজিত করে তারপর আফগানিস্তানের শাসন কায়েম করা যায়। তো তুমি আমার সেনাবাহিনীকে পরাজিত করার প্রক্রিয়া আছো, সেনাবাহিনীকে ধ্বংস করে দিবা, তুমি আমার পুলিশকে ধ্বংস করে দিবা, নৌ বিমানকে ধ্বংস করে দিবা, আমার রাষ্ট্রকে ধ্বংস করে দিবা, আর তুমি এসে বলবা যে আমার সাথে নির্বাচন করবা।
তুমি হুজি, আনসারুল্লাহ বাংলা টিম এদের সবাইকে পুষবা আর আমার সাথে তুমি নির্বাচন করবা? আমি তো মনে করি আগামীকাল ডক্টর ইউনূসের সরকারের এদের ডাইক বলে এই ইসলামী আন্দোলনের ওরে এই যে মুফতি রেজুডে মুফতি ফজলুল করিম না একটা রেজাউল করিম, এই দুটাকে ডাইকে নিয়ে বলা উচিত যে তোমরা নির্বাচনের অযোগ্য। নির্বাচন কমিশনকে বলা উচিত যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নির্বাচনের অযোগ্য, এরা আফগানিস্তানের শাসন কায়েম করতে চায়। আফগানিস্তানের শাসনে আমার মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, আমার মেয়েরা কলেজে যেতে পারে না, আমার শাসন ব্যবস্থার কোনো কিছু এটা থাকবে না, বাংলাদেশের যে আধুনিক শাসন ব্যবস্থার কোনো কিছুই থাকবে না। এই কারণে এদেরকে যেহেতু সে বলে ফেলছে, থলের বিড়ালটা এতদিনে বের হয়েছে, সেই কারণে আমি মনে করি এরা নির্বাচনের অযোগ্য ঘোষণা করা উচিত। এরা আবার লেভেল প্লেইং ফিল্ডের ওদের দরকার কি? ও তো আফগানিস্তান শাসন করবে, ওর যুদ্ধ করবে, যুদ্ধ করে সে পরাজিত করুক আমাদের। আমরা যদি পরাজিত হই ওয়েল ওদের শাসন চলবে, আর যদি আমরা পরাজিত না হই ওদের শাসন চলবে না, ওরা বনে জঙ্গলে থাকবে। ধন্যবাদ। আমরা জনাব সোহরাব হাসান আপনার কাছে আসি। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, আমরা যদিও শুনি যে নির্বাচনের প্রচার প্রচারণার সময় এই ধরনের কথাগুলো বলা হয়, বা নির্বাচন আসলে ঘনিয়ে আসলে, যদিও এখন নির্বাচনের সেই শিডিউল কিন্তু ঘোষণা করা হয়নি। রাজনীতির মাঠে এখন নির্বাচনের আমেজ কি দেখছেন? আমরা কিছু কিছু দলকে দেখছি যে সমাবেশ বা প্রার্থী পরিচিত করানো এইসব দেখছি। না, গণতান্ত্রিক সমাজে যে কোনো সময় নির্বাচন প্রচার করতে পারে, নির্বাচনের বিরোধিতাও করতে পারে। কথা হচ্ছে তার পক্ষে কি যুক্তি আছে। এখন আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি ধারণা করি, যদি বড় রকম কোনো বিপর্যয় না ঘটে, সেটা ফেব্রুয়ারি, খুব বেশি সময় নেই। এখানে সরকারের যারা নীতি নির্ধারক তারাই এই একটা ধোঁয়াশা অবস্থায় রেখেছে। নির্দিষ্ট তারিখটি ঘোষণা করলে কিন্তু মানুষের মধ্যে আস্থা ফিরে পেত, এক ধরনের যার রাজনীতি ঠিক করতে পারত, জনগণের কাছে কি অঙ্গীকার থাকবে, কি করবে। এবং আমরা একটা বিধ্বস্ত অর্থনীতি পেয়েছি, সেই অর্থনীতি পুনর্গঠনটা কিন্তু জরুরি। এখন রাজনৈতিক দলগুলো চলে তো ভোটের হিসাব নিকেশে। ভোটের হিসাবে কে, এক পক্ষ হচ্ছে আগে নির্বাচন করলে তাদের লাভ, আর এক পক্ষ মনে করে পরে করলে তাদের লাভ। এখন আসল সিদ্ধান্ত নেবে তো জনগণ। এখন সেই জনগণকে এই ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। কিন্তু সরকার এক ধরনের কি বলে মব বলি বা মব ভায়োলেন্স অথবা এই যে সহিংসতা, একের পর এক ঘটনা ঘটছে, সরকার মোকাবেলা করতে পারছে না। সরকার ঘটনার পিছনে দৌড়ায়, কিন্তু এটি তো অপরাধ, ফৌজদারি অপরাধ। এই অপরাধ পুরোপুরি নির্মূল না করতে পারলেও কমানো যাবে, তারও ইঙ্গিত দেখা যাচ্ছে না। তো সুতরাং সরকারের প্রথম হচ্ছে আইন শৃঙ্খলাজনিত নির্বাচন, জনগণের নিরাপত্তা, এটার দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের পর এই সরকার রাজনৈতিক নেতৃবৃন্দের বা রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আজকে এরকম দূরত্ব তৈরি হলো কেন? শুধু বিএনপির সাথে না, অন্য দলের সঙ্গেও। এবং যদি আমরা বলি যে শুধু প্রশাসন দায়ী, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী, তাও ঠিক হবে না। এই পুলিশকে যারা পরিচালনা করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা পরিচালনা করেন, বাজার যারা নিয়ন্ত্রণ করেন, এ সব কিছু কিন্তু সরকারের কোনো না কোনো বিভাগ, কোনো না কোনো ব্যক্তি গোষ্ঠী ইত্যাদি। এখন তারা কি করতে চান? তারা একটি নির্বাচন চান, এবং প্রধান উপদেষ্টা তো বলছেন যে বিশ্বের সেরা নির্বাচন করতে, ইতিহাসের সেরা নির্বাচন করতে চায়। ইতিহাসের সেরা নির্বাচন করার জন্য যে প্রেক্ষাপট, যে পরিবেশটা তৈরি করা দরকার, সেখানে সরকার আগ্রহ কম। কিছু ক্ষেত্রে দেখি নির্বাচন কমিশন বৈঠক করে, তারপর ডিসিদের নির্দেশনা দেওয়া হয়, তারপর কি হয় আমরা ফলো আপ দেখতে চাই। আমরা আবার একই সঙ্গে তো দেখি যে বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স, মানে যাকে পছন্দ হলো না তার হয় গাড়ি আটকানো, অথবা বাড়িতে হামলা, অথবা দোকানপাটে হামলা, অথবা কোনো না কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া। সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়াটা সব পুরোপুরি বন্ধ করতে হবে। বিচার প্রক্রিয়ার মধ্যে কোথায় গলদ আছে সেটা চিহ্নিত করা দরকার। ইতিমধ্যে আমরা দেখলাম যে সরকার ফৌজদারি দণ্ডবিধি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যে কারণ এই যে কয় রকম মামলা, হাজার মামলা হয়েছে।
আওয়ামী লীগ আমলে ছিল গায়েবী মামলা, এবার এখন দেখি ঢালাও মামলা। আপনি একটা খুনের ঘটনা সেই রংপুরেও আসামি আছে, ঢাকায়ও আসামি আছে। তো রংপুর আর ঢাকায় এটা কি টেলিপ্যাথিক বা অন্য কোনো কিসের মাধ্যমে তারা একত্র হয়ে এই হত্যাকাণ্ড ঘটালো? সুতরাং সাংবাদিকদের উপর এই সরকার দাবি করে যে বর্তমানে সাংবাদিকরা সবচেয়ে স্বাধীন অবস্থায় আছে, মুক্ত পরিবেশে আছে, কিন্তু ভয়ভীতিও তো দেখছি আমরা তো দেখছি যে একের পর এক প্রতিষ্ঠান কিভাবে মানে অস্থিরতা তৈরি হচ্ছে। অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন, আবার 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। তারা যদি কোনো অপরাধ করে থাকে, দুর্নীতি করে থাকে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে থাকে, তা ওই ধারায় মামলা দেওয়া হোক, হত্যা মামলা কেন? উপদেষ্টারাও কিন্তু এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারে না এবং তারা বিব্রতকর অবস্থায় পড়ে। তা এই যে মানে নির্বাচনের পরিবেশটা তৈরির দায়িত্ব সরকারের। নির্বাচন কমিশন সহায়তা করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে, জনপ্রশাসন করবে। এখন জনপ্রশাসনের সরকার তো দেখা যাচ্ছে যে যেখানে কোনো পক্ষ সরকারকে চাপ দিয়ে দাবি বলুন বা আবদার বলুন সেটা আদায় করে, সরকার একটা ন্যায় নীতির ভিত্তিতে কিছু করা সেটা দেখছি না। সুতরাং সরকারকে চলতে হবে আইনের ভিত্তিতে, নীতির ভিত্তিতে, এবং লক্ষ্য থাকবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া। ধন্যবাদ। আমি এই আলোচনা আবারও ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যায় আরও একবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যায় আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসি। এই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি গণ অভ্যুত্থান। আমরা দেখলাম গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কতটুকু বদলালো, মানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণের পথে এগুলো। না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো সবার একরকম নয়। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা একরকম, পেশাজীবী মানুষের আকাঙ্ক্ষা একরকম, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা একরকম। তবে যদি বৃহত্তর জনগণের আকাঙ্ক্ষা বলেন, তারা একটু ভালো থাকতে চায়, নিরাপদ থাকতে চায়। তারা ঘর থেকে বের হয়ে নিরাপদে গন্তব্যস্থলে যাবে বা কর্মস্থলে যাবে, আবার নিরাপদে ফিরে আসবে, কোনো রকম নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে না। এটি হচ্ছে একটা আকাঙ্ক্ষা। আর রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা বা যদি বলুন যে গণতন্ত্রহীনতা থেকে গণতন্ত্রের উত্তরণ, এক ধরনের জবরদস্তির শাসন ছিল আওয়ামী লীগ আমলে, বিরোধী দলের উপর দমন পীড়ন ছিল, তার থেকে মুক্তি, শিক্ষাঙ্গনের যে বড় নৈরাজ্যকর অবস্থা ছিল, এক ধরনের কি বলে টর্চার সেল, নানা রকম গেস্ট রুমের নামে নানা রকম, অর্থাৎ তখন যারা ক্ষমতাসীন দল তার যে ছাত্র সংগঠন সেটি পুরো ক্যাম্পাসে এক ধরনের ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তার থেকে মুক্তি, তার থেকে হয়তো অনেকটা মুক্তি পাওয়া গেছে, কারণ ওই ছাত্রলীগ এখন আইনিভাবেই নিষিদ্ধ। কিন্তু ক্যাম্পাসে কি শান্তি ফিরে এসেছে? ছাত্র সংগঠনগুলোর মধ্যে এর বিরুদ্ধে অপরের, এবং বিশ্ববিদ্যালয়ে যারা নিয়ন্ত্রণ করেন বা যারা পরিচালনা করেন, তারা কি স্বাধীনভাবে পরিচালনা করতে পারছেন? আমরা তো দেখি যে ছাত্রদের কোনো না কোনো অংশ যে তাদেরকে বাধ্য করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শিবিরের এক নেতার নেতৃত্বে সেখানকার উপাচার্যের বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে আপনাকে আমরা বানিয়েছি, আপনার যোগ্যতায় আসেননি। একজন উপাচার্যকে এইভাবে কোনো শিক্ষার্থী, আমার ধারণা যে আওয়ামী লীগ আমারও বলেছে কিনা, হ্যাঁ, তাদের শিক্ষার্থীর উপাচার্যের বিরুদ্ধে উপাচার্যকে তারা সরাতে বাধ্য করেছে, বিক্ষোভ করেছে, মিছিল করেছে, কিন্তু আপনাকে আমরা বসিয়েছি এইভাবে বয়ান, মানে এটাই অন্যদের প্রতি কিন্তু একইভাবে এই বয়ানটা যায়। তো সুতরাং এক ধরনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আমরা ধারে কাছেও নেই। আবার কিছুই হয়নি, যে সরকারটি জবরদস্তিভাবে
15 বছর যদি না বলি 10 বছর শাসন করেছে, 3টি প্রহসনমূলক নির্বাচন করেছে, সেই সরকারকে সরানো গেছে। এটা একটা অর্জন। কিন্তু সরানোর পর যে লক্ষ্যে আমাদের যাওয়ার কথা সেটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং একটি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণের মধ্যে একটা ঐক্যবদ্ধ একটা চেতনা থাকতে হয়, ধারণা থাকতে হয়, যেটা 5 আগস্টের পরে ছিল বা 5 আগস্টের আগেও ছিল। কিন্তু পরে সেটা আস্তে আস্তে কিন্তু ফিকে হয়ে গেছে। আস্তে আস্তে মানুষের মধ্যে এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অন্য এক ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনের মধ্যে এক ধরনের অবিশ্বাস, এক ধরনের সন্দেহ, এবং এই নির্বাচন নিয়েও। সুতরাং এটি বলতে হবে যে একই সঙ্গে আমাদের অর্জন যেমন আছে, আবার সংশয়ও তৈরি হয়েছে, আবার পরস্পর অবিশ্বাসও তৈরি হয়েছে। সুতরাং এক ধরনের আমরা অনিশ্চিত রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা চলছে। এই অস্থিরতা থাকার কথা ছিল না, কিন্তু যাদের অস্থিরতা যারা দূর করার কথা তারা যথাযথভাবে হয়তো দায়িত্ব পালন করতে পারছেন না, পারেননি। বলবো সরকার কি, কারণ সরকারই তো দেশ চালাচ্ছে, আর সরকারই তো এসব দূর করার কথা, কিন্তু তারা দেখছে তারাও অনেক সময় মবের কাছে পরাজিত হচ্ছে। ধন্যবাদ। যারা প্রসাদ আহমেদ ঠাকুর, আপনাকে শেষ করতে শেষ কথা কি বলবেন? গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা সেটি আসলে কিভাবে পূরণ সম্ভব? গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষার মধ্যে একটা আকাঙ্ক্ষা শুধু বাস্তবায়িত হয়েছে, সেটা হলো রাত্রে এই দরজায় কেউ ঠুকা পড়লে মনে করি না পুলিশ আসছে, অথবা বাড়ির সামনে গাড়ির থামার আওয়াজ হইলে মনে করি না যে এটা পুলিশের গাড়ি। এইটুকুন পরিবর্তন, আর বাকি কোনো কিছুই অ্যাচিভ হয়নি। আপনি মপতন্ত্র এবং শাসনতন্ত্র রাষ্ট্রযন্ত্র কি একসাথে চলতে পারে আধুনিক রাষ্ট্রে? পারে না। অথচ আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বললেন এটা মব বলা যাবে না, এটা প্রেশার গ্রুপ বলুন। তো আমরা যদি বলি যে আজকে 10 লক্ষ লোক নিয়ে সমাবেশ করে পল্টন থেকে নয়া পল্টন থেকে হেঁটে হেয়ার রোড পর্যন্ত গিয়ে যদি বলি আপনি চলে যান দয়া করে, আর নইলে নির্বাচন দিন, তো উনি কি এই প্রেশারের কাছে মাথা নত করবেন? এটাকে প্রেশার তিনি নেবেন কিনা? আরেকটা হচ্ছে, আপনি দেখুন যে মব সম্বন্ধে একটা ছোট্ট করে বলি। মব পাটগ্রামে মব হয়েছে, এই জন্য বিএনপি তার নেতাকর্মীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং পুলিশ এদেরকে চেঞ্জ করতেছে, প্রতিনিয়ত দৌড়াচ্ছে যাদের বিরুদ্ধে হচ্ছে। আর পটিয়ায়, চট্টগ্রামের পটিয়ায় মব হয়েছে, ওইখান থেকে ওসিকে উইথড্র করা হচ্ছে। ঘটনাটা কি, একজনকে ধরে পিটাইয়ে তারা নিয়ে গেছে। ওসি বলছে আমার থানায় মামলা নাই। ওনার বাড়ি কোথায়? বলছে অমুক জায়গায়। ওই থানায় তারা কমিউনিকেট করে বলছে ওইখানে তার বিরুদ্ধে কোনো মামলা নাই। তো তারা বলছে যে আমরা বলছি এই জন্য গ্রেফতার করতে হবে। থানায় ভাঙচুর করছে এবং বলছে যারা ভাঙচুর করছে বলছে পটিয়া থানাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত। সেই ঘটনার পরে পটিয়ার ওসি এবং পুলিশ অফিসারদেরকে উইথড্র করা হচ্ছে। এর অর্থ কি? বার্তা দিলাম আমি যে এই বৈষম্য বিরোধী ছাত্র অথবা এই যে এনসিপি, এরা আমার সন্তান, আমি ডক্টর ইউনূসের সন্তান, এরা এদের কথা না শুনলে তোমরা উইথড্র হবা, চাকরি চলে যাবে। আপনি মেসেজটা তো এই দিতে চাইছেন। তো এই জন্য আমি শেষ কথা যদি বলি, ক্লোজিং রিমার্কসে যদি বলি যে ডক্টর ইউনূস আপনি বাংলাদেশের নাম বলে নাম চেঞ্জ করে ফেলেন না, নাম চেঞ্জ করে লেখেন যে পিপলস রেভলিউশনারি মুভমেন্ট, আপনি পিপলস রেভলিউশনারি মুভমেন্টের প্রেসিডেন্ট হয়ে যান। আমরা যদি পারি বাংলাদেশ রক্ষা করবো, আর নাহলে আপনি মুভমেন্টের প্রেসিডেন্ট হয়ে যান ডক্টর ইউনূস। ধন্যবাদ জনাব প্রসাদ আহমেদ ঠাকুর এবং সৌরভ হাসান, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।